আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় আগে গণভোট হচ্ছে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে জাতীয় ঐকমত্য কমিশন থেকে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ উপস্থাপন করা হয়েছে। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে উঠে এসেছে সুপারিশে, এবং আমি সেই আলোচনায় যাবার আগে আলী রিয়াজের কয়েকটি বক্তব্য উল্লেখ করতে চাই। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, সুপারিশের ৩টি ভাগ আছে। অধ্যাদেশ ও নির্বাহী আদেশের বাস্তবায়ন দ্রুততার সঙ্গে করা সম্ভব। সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য সরকারকে দুটো বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি। প্রস্তাবগুলো হচ্ছে, সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। আদেশের অধীনে একটি গণভোট হবে। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। তারা ২৭০ দিন এমন দায়িত্ব পালন করবে। এটি মোটামুটি সংক্ষিপ্ত আকার। সেখানে গণভোটের একটি বিষয় আছে, সেখানে বলা হচ্ছে গণভোট আগে হতে পারে অথবা নির্বাচনের দিন হতে পারে। আজকে আমরা নির্বাচন কমিশনের জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল দেখেছি, সেখানে তারা 18 দফা দিয়েছেন, এবং সেখানে একটি বিষয় তারা আগেও বলেছেন, আজকেও বলেছেন যে ফেব্রুয়ারিতেই গণভোট এর কথা বলছে জামায়াত ইসলামী। আমি মনিরা শারমিনকে দিয়ে শুরু করতে চাই। আসলে এনসিপির কি অবস্থান গণভোটের বিষয়ে বা জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশগুলো, সে ব্যাপারে এনসিপির বক্তব্য একটু জানতে চাই। মনিরা। ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক ফারুক হাসানকে শুভেচ্ছা। আজকে কমিশনের যে রিপোর্টটি কমিশনের পক্ষ থেকে যেটি সরকারকে প্রস্তাব করা হয়েছে, এই বিষয় নিয়ে অবশ্যই আমরা যেটা দেখেছি যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে অভূতপূর্ব যে বিষয়টি বাংলাদেশের জন্য হয়েছে, সেটা হচ্ছে এই ঐকমত্য কমিশনে আমরা 30টিরও বেশি রাজনৈতিক দল একসাথে বসে বাংলাদেশের স্বার্থ সামনে রেখে কথাবার্তা বলেছি। কি হলে ভালো হয়, কি হলে আসলে আবার সেই স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে না উঠে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেই নতুন বাংলাদেশটি ফাংশন করাতে আমরা চাই না যে কোনো রাজনৈতিক দল আবার এই ধরনের স্বৈরাচার হয়ে উঠুক, বা এই যে ক্ষমতার হস্তান্তর এটি আসলে শান্তিপূর্ণভাবে হোক। এই বিষয়গুলোকে সামনে রেখে ঐকমত্য কমিশনে এতদিন ধরে আলাপ আলোচনার পরে আজকে কমিশন যে রিপোর্টটি দিয়েছে এবং প্রধান উপদেষ্টা বরাবর, সেটির আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই প্রচেষ্টাকে আসলে সাধুবাদ জানানো প্রয়োজন। এবং এই জায়গায় প্রথমত যে ঐকমত্যের কথা বলা হচ্ছিল প্রথম থেকে, সেটি আসলে কতটুকু অর্জিত হয়েছে এটি একটা ইটস আপ টু ডিবেট। বাট আমরা যে আসলে একসাথে বসতে পেরেছি এবং খানিকটা হলেও আমরা আসলে ঐক্যের পথে হাঁটছি, এটি একটা আশার বিষয়। সরকারের কাছে যেই টেক্সটটি পাঠানো হয়েছে, সেটি তো সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে আবার পাঠানো হবে আনুষ্ঠানিকভাবে, এবং তখনই হয়তো আমরা আমাদের আসল প্রতিক্রিয়া, যেটা দলীয় প্রতিক্রিয়া, সেটি জানাতে পারবো। আর এবার যদি বলি যে গণভোট নিয়ে, গণভোটের বিষয়ে আমাদের এনসিপির যে দলীয় অবস্থান, সেটির ব্যাপারে আমরা ঐকমত্য কমিশনকে পরামর্শ দিয়েছি যে এটি আগে হলে ভালো হয়। এটি নভেম্বর ডিসেম্বর যখনই হোক, এটি যদি আগে হয় তাহলে এটি একটু আলাদা গুরুত্ব পাবে ইন এ সেন্স যে যারা কিনা এই যে সংস্কার প্রক্রিয়াটি নিয়ে আমরা এতগুলো রাজনৈতিক দল বসলাম, তাদের কিন্তু নিজস্ব এক ধরনের এজেন্ডা আছে, তাদের নিজস্ব ম্যানিফেস্টো আছে, দলীয় ম্যানিফেস্টো আছে, কিন্তু এর বাইরেও কিন্তু সংস্কারটিকে আমরা বলছি যে আলাদাভাবে একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন। তো সেই জায়গা থেকে যদি এটি আগে হয়, তাহলে সকল রাজনৈতিক দল শুধু সংস্কার নিয়ে মাঠে নামতে পারবে, এবং সাধারণ জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে পারবে যে এই সংস্কারের অর্থগুলো কি, এবং এই সংস্কারগুলো মানুষের স্বার্থ কিভাবে সংরক্ষণ করবে। কম সময় কি সেটা মানুষকে বোঝানো যাবে? মানুষ তো খুবই র্যাশনাল, অধিকার ভিত্তিক রাজনীতির কথা যদি বলেন, এবং এই সংস্কারের বিষয়টিতে যদি আপনি খেয়াল করেন, মানুষ কি এটা বোঝে না যে একটা সংসদ প্রতিনিধিত্বশীল হওয়া প্রয়োজন?
তারা তো চায় না যে একদম একাধিপত্য একটি দলের হাতেই সকল ক্ষমতা। তারা তো গত 17 বছরে এই নিপীড়নেরই শিকার। সুতরাং মানুষকে যদি আপনি বলেন যে উচ্চকক্ষে পিয়ার, সে কিন্তু স্বাভাবিকভাবে নিবে না, সে সহজভাবে হয়তো নিবে না, বুঝতে পারবে না। কিন্তু আপনি যদি এই প্রশ্নটি করেন সাধারণ মানুষকে যে আপনি কি চান যে সংসদের যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সবারই এক ধরনের রিপ্রেজেন্টেশন থাকুক, তারা অংশগ্রহণমূলক একটি সংসদ আমরা চাই, সেটির সাথে কি আপনি একমত? তখন কিন্তু তারা উত্তর দিবে যে হ্যাঁ আমরা একমত। সুতরাং এই জায়গা থেকে আমাদের র্যাশনালি যদি আমরা প্রশ্ন করতে পারি, আমরা আমাদের মানে যারা জনপ্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় করাবেন স্থানীয় পর্যায়ে, তারা যদি তাদের এই এজেন্ডাগুলো আসলে প্রশ্ন করার কথা বলছেন আপনি, হ্যাঁ, সেই প্রশ্নটি কি ঠিক হয়েছে? আসলে আমরা জানি না যে এখনো কোন প্রশ্ন হবে, কোন প্রশ্নের ভিত্তিতে মানুষ ভোট দিবেন। একদম এই বিষয়গুলো তো আসলে আনক্লিয়ার আছে এখনো, এই বিষয়গুলো আনক্লিয়ার আছে। এবং আজকেও যেই টেক্সটটি আমরা দেখছি সেখানেও কিন্তু অনেক কিছুই আনক্লিয়ার। যেমন নোট অফ ডিসেন্টের বিষয়টি এখনো সুরাহা হয়নি, যেখানে আমরা বলছি যে গণভোটটি আসলে কি বলেন তো। এখন তো আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আমরা যখন রাজনৈতিক দলগুলো আমরা একটি বিষয় নিয়ে মানে যদি আমি বলি যে 84টি বিষয় নিয়ে কথা বললাম, ডিবেট করলাম, এরপরে এই বিষয়টা রেটিফাই করবে কারা? এই জন্যই কিন্তু আমরা সাধারণ জনগণের কাছে যাচ্ছি সেই বৈধতা দেওয়ার প্রশ্নে, যে আমরা এই চিন্তা করলাম, এখন আপনারা এটার বৈধতা দেন। সাধারণ জনগণ হচ্ছে সার্বভৌম, তারা সেই বৈধতা দিবে এবং সেটি কিন্তু আগামী সংসদ, যার কিন্তু কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, তারা সেটিকে বলবে যে যেহেতু এটি গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের সম্মতিপ্রাপ্ত, সুতরাং এটি রেটিফাই করা গেল। সুতরাং এই যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে আসলে আমি যদি বলি যে এখানে রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয়, সেক্ষেত্রে কিন্তু এই পুরো প্রসেসটা খুব সুন্দরভাবে হওয়া সম্ভব। এবং আরও একটি ব্যাপার দেখেন যে এই গণভোট, এনসিপির যে অবস্থান, গণভোট আগে হবে না পরে হবে, আগে যদি হয় সেটি একটা পরামর্শ, তবে এনসিপি কিন্তু তার এই অবস্থানে রিজিড না। সেটি যদি সংসদ নির্বাচনের সময়ও হয়, একই সাথে হয়, সেখানেও এনসিপির পক্ষ থেকে তেমন কোনো সমস্যা তারা মনে করে না। তবে ওই যেটা বললাম যে রাজনৈতিক দলগুলোর কিন্তু আন্তরিক হতে হবে। জি, আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। মনিরা শেষ করছিলেন যে রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয়, আমরা দেখছি যে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই এবং সেটি যেন শেষ পর্যন্ত থাকে, সেটি সবার চাওয়া। আপনি কি মনে করছেন আসলে, বা গণ অধিকার পরিষদ কি মনে করছে ভোটের আগে বা ভোটের দিন? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে আমরা আন্তরিকতা বা আসলে সরকারের পক্ষে বিপক্ষে এই কথাগুলো কখন নিয়ে আসি? যখন আমার পক্ষে কোনো একটা বিষয় আসে তখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ পাঠ করি, মানে সঠিক লাইনে আছেন বা সঠিক লাইনে আছে বিষয়টি। আবার যখন আমার বিরুদ্ধে চলে যায়, আমার বিপক্ষে চলে যায় বা আমার কথা না শুনে, তখন কিন্তু জিনিসটাকে আমরা নাউজুবিল্লাহর পর্যায়ে নিয়ে চলে যাই যে না, এটা তো হতে পারে না, এটা জনগণ বিরোধী, দেশ বিরোধী, ইত্যাদি ইত্যাদি। মানে এই যে একটা বিষয়, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই চিন্তা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই যে প্রশ্নটি আপনি করলেন না, আন্তরিকতা, সদিচ্ছা, এটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এবার আসেন, এই যে দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 মাস আমরা একটি প্রায় ওয়ান কাইন্ড অফ মিনি পার্লামেন্টের মতো একটা ডিবেট আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে হলো। আমরা দীর্ঘ আলোচনা, সমালোচনা, পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্য কমিশন মোটা দাগে আপনার 84টা প্রপোজালে আসলে একমত আমরা হলাম আর কি, মোটা দাগে। তো সেখান থেকে কিছু কিছু রাজনৈতিক দলের কয়েকটি প্রপোজালে ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট রয়েছে। তারপরেও ওভারঅল 84টা প্রপোজালে সবগুলো রাজনৈতিক দল মত দিলেন। তো এখন আসলে যে জটিলতা তৈরি হয়েছিল মাঝখানে, যে আসলে এটা কোন প্রক্রিয়ায়, কোন প্রসিডিউরে বাস্তবায়ন হবে, এক্সিকিউশন প্রক্রিয়াটা কী হবে, এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। এরপরে গণভোট, এটা বের করা হলো আলোচনার মাধ্যমে। গণভোটের বিষয়ে সবাই একমত আমরা, যে গণভোট সবাই চাই, রেফারেন্ডামের বিষয়ে কারো কোনো ভিন্ন মত দ্বিমত নেই। এখন এটা আসলে কবে হবে, কী প্রক্রিয়ায় হবে, এই যে জটিলতা, এটা কিন্তু এখনও আছে। আসলে এই জায়গায় আমি জাতীয় ঐক্যমত্য কমিশনে মাঝে মাঝে একটা কথা বলি যে তারা আসলে মানে বাইপাস করে কোনোভাবে এই জিনিসটাকে স্কিপ করতে চায়। মানে তারা আসলে জনগণের যে ফোকাল, জনগণের যে ডিমান্ড, আকাঙ্ক্ষা, এই জিনিসটাকে বাইপাস করে কোনো মতে তারা আসলে এই প্রক্রিয়া থেকে নিস্তার চায়, মুক্তি চায়, এখান থেকে বের হয়ে যেতে চায়, যে কোনো মতে মানে বাঁচি, এরকম একটা অবস্থা। কারণ কি এই কোনো মতে বাঁচার কথা কেন বলছেন? কারণটা তো পরিষ্কার। এই যে রাজনৈতিক দলগুলো, যেমন বললাম, আমার মন মতো হলে আমি আলহামদুলিল্লাহ বাহবা দিচ্ছি, স্যালুট দিচ্ছি কমিশনকে। আবার যখন আমার মন মতো হচ্ছে না, আমি একবারে ধুমাইয়া সকাল থেকে বিকাল পর্যন্ত কমিশনকে গালি দিচ্ছি। এই যে আমাদের একটা দ্বিমুখী রাজনৈতিক অবস্থান, তো এটার কারণে তারাও তো অনেকটা চাপে আছে। তো এই চাপ তারা কতটুকু নিতে পারছে বা নিতে পারবে, এটা তো একটা প্রশ্ন না? তো সেই জায়গা থেকে তারা মনে করি যে এই প্রক্রিয়া যত দ্রুত আমরা একটা মোটা দাগে সম্পূর্ণ করে আসলে ছাড়তে পারি, আমাদের জন্য ভালো। এটা গেল একটা দিক। আরেকটা দিক আসেন, এই যে গণভোট,
কেউ কেউ চাচ্ছে যে জাতীয় নির্বাচন গণভোট একই দিনে, আবার কোনো কোনো রাজনৈতিক দল আগে চাচ্ছে। এখন যারা আসলে আগে চাচ্ছে তাদের যে যৌক্তিক পয়েন্টগুলো এগুলো আসলে অনেকটাই ভ্যালিড, আবার যারা একই দিনে চাচ্ছে তাদের পয়েন্টগুলোকে আপনি ফেলে দিতে পারবেন না, তাদেরগুলো যৌক্তিক। এখন আসলে এই চূড়ান্ত সিদ্ধান্তটাকে নিতে, গণ অধিকার পরিষদ কি চাচ্ছে? সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে। আমরা বলছি আসলে দেখেন আমাদের এখানে ফ্লেক্সিবল পজিশন, মানে আমরা রিজিড কোনো পজিশনে নেই এনসিপির মতো। হ্যাঁ না, এনসিপির মতো বলতে না, আমাদের পজিশনটাই ফ্লেক্সিবল আগে থেকেই। এনসিপির পজিশন হয়তো তারা এখন ফ্লেক্সিবল বলছে, এর আগে তারাও রিজিড ছিল যে তারা আগে চায়। হ্যাঁ, তারা জাতীয় ঐক্যমত্য কমিশনেও একই কথা বলেছে। তাই আমাদের পজিশনটা এই জন্যই ফ্লেক্সিবল, আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকার যেটাকে অধিকতর যুক্তিযুক্ত এবং ভারী মনে করবে যে আগে হলে ভালো নাকি আসলে একই দিন হলে ভালো, সেটাকে সরকারকে ডিসাইড করতে হবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এটা কমিশনার নিতে পারবে না, আমি রাজনৈতিক দলের জায়গা থেকে আমিও এককভাবে নিতে পারবো না, সরকারকে নিতে হবে। এখন আসলে এই যে দুটো পয়েন্ট, একটা হচ্ছে একই দিনে, একটা আগে, আমরা মনে করি আগের চাইতে একই দিনে হলে সবচেয়ে বেটার। কেন? দেখেন যারা আগে চাচ্ছে তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি ধরেন যে একই দিনে হলে এটা বাস্তবায়ন হবে কিনা এরকম নানা রকম সন্দেহ ইত্যাদি রয়েছে। আমরা কেন একই দিনে চাচ্ছি? একই দিনে আমরা এই জন্যই চাচ্ছি যে ধরেন এরকম একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা জাতীয় নির্বাচন কন্ডাক্ট করতে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি এখানে আমাদের ইনভেস্ট করতে হয় বা এখানে ব্যয় হয়। এই যে প্রায় এবার বোধহয় 2000 কোটি টাকা বরাদ্দ হয়েছে আগামী জাতীয় নির্বাচনে, আপনি একই সময়ে আরেকটা নির্বাচন করতে গেলে মোটা দাগে এখানে 1500 থেকে 2000 কোটি আপনার আবারও ব্যয় হবে। তো এইরকম একটা অবস্থায় যেখানে আমাদের ইকোনমি একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে, আপনি আসলে এই হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনি ব্যয় করবেন কিনা। সেকেন্ড, এই নির্বাচনে সবচাইতে চ্যালেঞ্জিং যে বিষয়টি সেটা হচ্ছে ভোটার পুল করা। আপনি দেখেন ভোটার পুল কারা করে, মানে এই যে ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়া, তাদের হানার পক্ষে ধরেন যে একটা শক্ত একটা অবস্থানে তাদেরকে দাঁড় করানো, এটা তো আসলে স্থানীয় প্রার্থী যারা তারা করবে। এখন আপনি যখন দেখবেন যে ফেব্রুয়ারিতে আমার জাতীয় নির্বাচন, আমার এমপি হতে হবে, আবার তার 1-1.5 মাস আগে একটা গণভোট, এখন আমি এত টাকা পয়সা খরচ করে এখানে জনগণকে নিয়ে আসবো, কি দরকার ভাই? করবে না, না গেলে নাই, টাকা পয়সা খরচ করে নিয়ে আসতে হয়। এটা তো হয় স্থানীয় রাজনীতি, জাতীয় রাজনীতি, আমাদের যে দীর্ঘ 54 বছরের সংস্কৃতি ইতিহাস, এটাই তো বলে ভাই। সামনেও তাই আমরা তো বেরোতে না, আমরা চাই পরিবর্তন, কিন্তু এটা একদিনে আপনি পারবেন না, সময় লাগবে, কিন্তু আমরা পরিবর্তন চাই। কত সময় লাগতে পারে ফারুক হাসান? এটা আমাদের সদিচ্ছার উপরে ডিপেন্ড করবে, আমাদের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করবে, আমরা আসলে কেমন বাংলাদেশ চাই। আমি যেটা বললাম যে বাইরে গরম গরম বক্তব্য দিলাম, রাতের আধারে যদি আবার বিএনপির সাথে গিয়ে ওই আলোচনার টেবিলে সিট নিয়ে ভাগাভাগিতে বসি, তাহলে তো পরিবর্তন হবে না। আমি যদি বাইরে বলি যাবো না, ক্লিয়ার কাট, এটাই অবস্থান। কিন্তু অনেকেই আছে এরকম রাজনৈতিক দল, দেখবেন যে মিডিয়াতে বিএনপি 14 গোষ্ঠী উদ্ধার করে, জামাতের 14 গোষ্ঠী উদ্ধার করে, আবার রাতের আধারে বিএনপি টেবিলে গিয়ে কয়টা দেবেন দেন দরবার শুরু হয়। তো এরকম পজিশন যদি হয় তাহলে তো ভাই ওই পরিবর্তনটা এত সহজ হবে না, সময় লাগবে। আপনি কি এনসিপির কথা বলছেন? না, এটা কারা করছে আমি তো জানি না, এটা আপনি ভালো জানেন, তারাই বলবে। আসলে আমাদের অবস্থান একবার ক্লিয়ার, আমরা বলছি যে আমরা এখন পর্যন্ত 300 আসনের প্রস্তুতি নিচ্ছি, তবে জোটে নির্বাচন করার সমূহ সম্ভাবনা আমাদের রয়েছে, তবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব তফসিলের পরে। আমরা তফসিল ঘোষণা হবে, আমরা আসলে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেব। এটা আমি শেষ করি, এই যে গণভোটের বিষয়টা, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় ধরেন যে আগে গণভোটটা হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার একটা মারাত্মক রকমের সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে যে ফেব্রুয়ারিতে আপনার যে নভেম্বর বা ডিসেম্বর হোয়াটএভার যখনই গণভোটটা হোক, এর কাছাকাছি সময়ে জাতীয় নির্বাচন এই নির্বাচন কমিশন করতে পারবে কিনা, আবার ওইরকম একটা রাজনৈতিক পরিবেশ থাকবে কিনা দেশে, এটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। ধরেন আপনি এই গণভোট নভেম্বর বা ডিসেম্বরে আয়োজন করলেন, সেখানে 51% কাস্টিং ভোট হলো না, তাহলে তো আপনার আরেকটা গণভোট করতে হবে, আরেকটা জটিলতা তৈরি হলো। এই যে নানামুখী আপনার চ্যালেঞ্জিং যে মানে আমাদের বিষয়গুলো সামনে আসছে, এগুলো আসলে ভেবেই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। তো এই জন্য আমরা বলছি যে আমাদের এখানে ফ্লেক্সিবল পজিশন, সরকার ডিসাইড করুক, সিদ্ধান্ত নিক যে একই দিনে হলে ভালো নাকি আগে হলে ভালো, যেটা অধিকতর যুক্তিযুক্ত ভালো, আমরা ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নেই। জি ফারুক, আপনার কাছে আবারও আসবো। আমি এবার মনিরা শারমিনের কাছে আসতে চাই। আমরা দেখছি বা সহ-আলোচক ফারুক হাসানও যে বলছিলেন যে আসলে এনসিপির সঙ্গে, আমরা বিএনপির নেতাদের মুখেও শুনেছি যে এনসিপির সঙ্গে আলোচনা চলছে, কিন্তু এখনও চূড়ান্ত কোনো কিছু হয়নি। আসলে কি কোনো ধরনের আলোচনা কি বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে কোন দিকে যেতে পারে আসলে এনসিপি শেষ পর্যন্ত, নাকি এনসিপি তার নিজের অবস্থানেই থাকবে? দেখেন, জোট বলতে নির্বাচনী জোটের বিষয়ে এই মুহূর্তেই বলা, দিস ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট। মানে নির্বাচনী তফসিল যখন হয় নাই, এবং এই বিষয়টা তো একদম নির্বাচন অবধি এই আলোচনা চলতে থাকবে। এবং এনসিপির রাজনৈতিক লিয়াজু কমিটি থেকে কিন্তু একটা রেগুলার প্রসেসে আমরা সকল রাজনৈতিক দলের সাথেই আমাদের এক ধরনের রেগুলার বসার মানে সংস্কৃতি আছে, এবং সেটির মধ্যে যেহেতু সামনে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ইস্যু,
তো সেই জায়গা থেকে ইভেন ইনক্লুডিং গণ অধিকার পরিষদ, গণ অধিকারের সাথেও তো আমাদের বসা হয় এবং সব রাজনৈতিক দলগুলোর সাথেই বসা হয়। তো জোটের যে আলাপটা সেটা হচ্ছে এনসিপির পক্ষ থেকে এই ধরনের একটা ব্যাপার আছে, যেহেতু বড় দল হিসেবে বিএনপি, জামাত তাদের সাথে যেরকম বসা হচ্ছে, অন্যান্য যেগুলো রাজনৈতিক দলগুলো আছে এছাড়া বাকি তাদের সাথেও বসা হচ্ছে। সুতরাং এনসিপির প্রথমত নির্বাচনকে সামনে রেখে এনসিপি যেটা এই মুহূর্তে করছে সেটা হচ্ছে সাংগঠনিক বিস্তারটা করছে। কারণ দেখেন, এনসিপি নতুন রাজনৈতিক দল, তার সাংগঠনিকভাবে সে খুব বেশি সক্রিয় হতে পারেনি। সুতরাং নির্বাচনটিকে আমরা একটা উপলক্ষ হিসেবে ধরে আমরা সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেটার কিন্তু মোটামুটি আপনারা যেটা দেখছেন মিডিয়াতে, যে আমাদের সার্জিস আলম উত্তরাঞ্চল এবং হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন সাংগঠনিক কাজে ব্যস্ত। তো সেই জায়গা থেকে এই সাংগঠনিক বিস্তারটা আমাদের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এবং আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই সাংগঠনিক বিস্তার এবং নিজেদের একটা রাজনৈতিক বয়ান কিন্তু এনসিপি চেষ্টা করছে প্রতিষ্ঠিত করার। সেই জায়গা থেকে আমাদের দলের মধ্যে এই বিষয়টাও কিন্তু আলোচনা হচ্ছে যে এনসিপি একা আসলে যাবে কিনা। দেখেন, এবং এই আলাপটার সাথে সাথে এই আলাপটাও আছে যে আমরা দ্বিদলীয় রাজনীতি দেখেছি এত বছর ধরে, সেটির বাইরে আসলে একটা তৃতীয় শক্তি উত্থান, সেটির আলোচনা আমরা ফেলে দিইনি। কারণ আমরা চাই যে এই তৃতীয় শক্তি, সেই হিসেবে আমি যদি বলি এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে আরও রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে এক ধরনের আলোচনা চলছে যে আমরা আসলে তৃতীয় কোনো শক্তি হিসেবে উত্থান করব কিনা, এবং এরপরে আসলে বিএনপির সাথে কোনো জোট হবে কিনা বা জামাতের সাথে জোট হবে কিনা সেটা পরবর্তী আরেকটা অপশন হতে পারে। সুতরাং এই জোটের তো নানান ধরন আছে, তো সেটা আলোচনা চলতে থাকবে এবং সেটি একদমই আমি যদি বলি যে ফলাফল আমরা হয়তো নির্বাচনের আগ মুহূর্তে হয়তো আমরা বুঝতে পারবো। এবং এটিতে কিন্তু এনসিপির যেই বিষয়টা, এনসিপি সব কিছুর মধ্যে আমরা এখন যেরকম একটা নির্বাচনমুখিতা দেখি, এবং এই যে দেখেন গণভোট আগে হবে না পরে হবে, এটির মধ্যেও আমি রাজনৈতিক দলগুলোর যে এক ধরনের আলোচনা দেখি যে দলীয় স্বার্থটা প্রাধান্য পাচ্ছে। যেমন এই যে আমার সহ আলোচক ফারুক হাসান, উনি কিন্তু বললেন যে টাকা পয়সা দিয়ে আনা এবং নির্বাচনটি, মানে জাতীয় নির্বাচনটি এবং মার্কার যে নির্বাচনটি, গণভোট কিন্তু ওখানে চাপা পড়ে যাচ্ছে। গণভোটের আলোচনা, সংস্কার, এবং গণভোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এই কারণে যে এনসিপির যে রাজনীতি, এনসিপি যে বলছে যে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রায়র ম্যান্ডেট হচ্ছে বিচার, সংস্কার, তারপরে একটি সুন্দর নির্বাচন আয়োজন করা। সুতরাং বিচারটি চলমান এবং সংস্কার যে আমরা এতগুলো রাজনৈতিক দল মিলে যেই বিষয়গুলোতে ঐক্যমত্য হলাম, এই বিষয়গুলো যদি আমরা জনগণের স্বার্থে আমরা যদি ইউজই না করতে পারি আগামী সংসদে, এটি যদি বাস্তবায়ন প্রক্রিয়াতেই থেমে যায় বা যদি বাস্তবায়নের প্রক্রিয়ার আলোচনার থেকে যদি ক্ষমতা কেন্দ্রিক বা নির্বাচনমুখিতা এবং দলীয় স্বার্থ প্রাধান্য পেয়ে যায়, সেটি আমাদের জন্য খুব দুঃখজনক। এবং এনসিপির এইখানে অবস্থান হচ্ছে, এনসিপি আসলে চায় না যে খুব দ্রুত তার ক্ষমতায় যেতে হবে। এনসিপি চায় যে যেই গুণগত পরিবর্তনটা বাংলাদেশের এই মুহূর্তে হওয়া প্রয়োজন, যে সংস্কার প্রস্তাবগুলো আমরা একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন। দেখেন, এই যে সামনের যে সংসদটি, সেই সংসদটিতে যদি এমন হয় যে এই 2/3 মেজরিটির বলে আবার একটি রাজনৈতিক দল, তারা যদি মনে করে যে তারা ইচ্ছামতো মানে তাদের সংবিধান সংস্কার করে তারা আসলে নিজেদের মতো করে সেই ক্ষমতা ব্যবহার করবে, তাহলে আমাদের আসলে কী লাভ হলো? সুতরাং এই জায়গাগুলোতে এনসিপি তাদের দলীয় স্বার্থ থেকে আসলে এখানে তার দলীয় স্বার্থটাই হচ্ছে সংস্কার এই মুহূর্তে। সুতরাং এই জায়গাতে তারা আসলে ক্ষমতার ভাগাভাগির থেকে সংস্কার নিয়ে বেশি গুরুত্ব, তাদের আলোচনায় সব কিছুতে গুরুত্ব পায়। এবং আরও একটি বিষয় আমি বলতে চাই, যেহেতু প্রসঙ্গক্রমে আসলো, সেটা হচ্ছে যে এনসিপি আসলে ক্ষমতার ভাগাভাগিতে কতটুকু গেল বা গেল না, তার থেকে বড় কথা যে এনসিপি অন্তত তার নিজের রাজনৈতিক বয়ানটি প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা অনেক রাজনৈতিক দলকেই কিন্তু দেখি যে তারা একবার অলরেডি বিএনপির সাথে আসন ভাগাভাগির মধ্যে চলে যায় এবং তারা যখন আসলে টক শো বা মিডিয়াতে যখন আলোচনা করে, তখন দেখা যায় আসলে মানে বিএনপির পক্ষ থেকে কারোর আসার দরকার হয় না। দেখা যায় যে এক ধরনের মানে দুইজন, ধরেন একজন বিএনপির পক্ষ থেকে এসছেন এবং অন্য কোনো দল থেকে এসছেন, দেখা যায় যে দুইজনের কথা এমনভাবে মিলে যায়, সুতরাং সেখানে বিএনপির আসলে কোনো আলোচক প্রয়োজন হয় না। আমরা এই বাস্তবতায়ও দেখেছি। সুতরাং সেই জায়গা থেকে এই যে আসন ভাগাভাগি, ধরেন এক সময় তারা ভাবে যে আসন ভাগাভাগি আমরা করে ফেললাম বা আমরা একটু ওই সুরে কথা বললাম, আবার পরক্ষণে ভাবে না স্বাতন্ত্র্যতা তো রক্ষা হলো না বা আমার নিজের রাজনীতি কোথায়। যখন তাদের এই কথা মনে হয়, তখন আবার তারা বলে যে না, এখন আমরা যাব না, আমরা কিছুদিন পরে যাব, কিন্তু কিছুদিন পরে যাব। সুতরাং এই আলোচনা তো আছে, আসলে রাজনৈতিক দলগুলো নিজস্ব
নিজস্ব রাজনীতি ফারুক থাকাটা হাসান সবচেয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। শুনছেন মনিরা শারমিনের কথা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে হয়তো গণ অধিকার পরিষদকে ইঙ্গিত করে তিনি কথা বলছেন। আমি আপনার কাছে আসবো, একটি বিরতি নিতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং গণ অধিকার পরিষদের সহসভাপতি এবং দলীয় মুখপাত্র ফারুক হাসান। আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আসলে বিএনপি সুরে সুরেই গণ অধিকার পরিষদ কথা বলে কিনা, মানে এটি একটি বিষয় যেমন আছে, আরেকটি বিষয় আমি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি আমরা দেখলাম নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বৈঠক হয়েছে। সেখানে সেনাবাহিনীর বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে নির্বাচনের সময় বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা দাবি করেছেন, তারা চেয়েছেন। আমরা গত 12টি সংসদ নির্বাচনে আমরা কখনো দেখিনি যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না কখনোই। এবার তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাওয়ার কি কারণ আসলে? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপির সুরে সুরে কথা বলা, এ ধরনের যারা মন্তব্য করে, বিশেষ করে এনসিপি যদি এটা মনে করে থাকে, তাহলে আমি মনে করি যে আসলে আগে নিজেদের দিকে তাদের তাকানো দরকার। যেমন আমরা বারবার একটা কথা বলি, আমরা আসলে নতুন বন্দোবস্ত, নতুন ধারা ইত্যাদি যখন বলি না, তখন জনগণ আমাদের প্রশ্ন করে যে আপনাদের মুখের কথা আর বাস্তবতার মিল থাকবে তো? মানুষ আসলে বিগত সময়ের এই যে দ্বিদলীয় রাজনীতির বৃত্ত বা দ্বিদলীয় রাজনীতি বা গতানুগতিক রাজনীতি, কনভেনশনাল পলিটিক্স, এখান থেকে মানুষ কেন মুখ ফিরিয়ে নিয়েছে? বিকজ বিগত সময়ের এই গতানুগতিক রাজনীতির যে রাজনৈতিক দলগুলো রয়েছে, নেতারা রয়েছে, তারা আসলে মুখের কথার সাথে বাস্তবতার কোনো মিল জনগণের সামনে হাজির করতে পারে নাই। মানে মুখ দিয়ে বলে এক, বাস্তবতা আরেক। এখন আমি যখন জনগণের সামনে বলি যে ভাই আমি কিন্তু নতুন ধারার ধারক, বাহক, প্রতিষ্ঠাতা, নতুন বন্দোবস্তের জনক, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার ভিতরে পুরোপুরি ওই পুরনো স্টাইল, পুরনো রাজনৈতিক সংস্কৃতি, অ্যাক্টিভিটি, তখন জনগণ আমার মাধ্যমে আসলে কি নতুনত্ব পাবে বলেন? এখন ধরেন এই যে আমি যখন বলি যে আমি বিএনপির সাথে যাব না, জামাতের সাথে যাব না, আমি নিজেই চলবো, আবার যখন নিউজগুলো আসে যে না জোট হতে পারে, তাহলে বয়ান চেঞ্জ হয়ে গেল না? আমরা তো এরকম বলি নাই যে আমরা এককভাবে নির্বাচন করবো। আমরা শুরু থেকেই বলে আসছি যে জোট হতে পারে, আমরা জোটে নির্বাচন করার সমূহ সম্ভাবনা আমাদের রয়েছে, তবে আমরা এই মুহূর্তে জোট করবো না। জোটটা করবো কখন? তফসিল ঘোষণার পরে। আমরা স্পষ্ট করে বলছি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে না, এনসিপির বক্তব্য ক্লিয়ার কাট ছিল, একবারে তারা কারোর সাথেই যাবে না, তারা এককভাবে নির্বাচন করবে তাদের নেতৃত্বে ইত্যাদি। হ্যাঁ, তো যাই হোক, এখন এই যে বিষয়টা রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? যদি আপনি ওই যে গিরিগিটি নামে একটা প্রাণী আছে যারা আসলে রং পাল্টায়, এই রং পাল্টানো পলিটিক্স যারা করে না, বা এরকম যদি আপনি শো করেন, জনগণ কিন্তু এই রাজনীতি কখনোই গ্রহণ করবে না, খাবেও না, নেবে না। রং পাল্টা যারা আমি যদি বলি যে আমি জোট করবো না, আবার যদি সন্ধ্যাবেলায় আপনি নিউজে দেখেন যে জোট হতে পারে, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? খোলস পাল্টানোর মতো। না, আমরা বিএনপির সাথে কখনো মানে যাইও নাই, আবার ওখান থেকে ফিরেও আসি না, বিষয়টা এমন। আমরা বিগত সময়ে শুনেন, আমরা বিগত সময়ে বিএনপি সহ প্রায় 42টি রাজনৈতিক দল একসাথে যুগপৎ করেছি। দ্যাট মিনস আমরা কিন্তু তখন থেকেই আমাদের একটা ক্লোজ কানেকশন, আমরা একসাথে মিলেমিশে আন্দোলন সংগ্রাম করেছি। ফ্যাসিবাদ পতন আন্দোলনেও আমরা খুব কাছাকাছি জায়গা থেকে এই লড়াই সংগ্রামে আমরা অবদান রাখছি এবং মিলেমিশে আন্দোলন সংগ্রামে ছিলাম। তো বিএনপির সাথে তো আমাদের এরকম না যে আমাদের একবারে দহরম মহরম সম্পর্ক, আবার এরকমও না যে একবারে সব হয়ে গেছে। আমাদের রাজনৈতিক জায়গা থেকে যে ধরনের সম্পর্ক রাখা দরকার আমরা রাখছি। ইভেন এখন জামাতের সাথেও একই সম্পর্ক, আমাদের ভালো সম্পর্ক, গুড কানেকশন। আমরা তো কার সাথে জোট করবো এখনো আমরা একবারে নিশ্চিত না, খোলা আছে, ওপেন এখন ওপেন। বিএনপির সাথেই শতভাগ হবে এটা কিন্তু আমরা নিশ্চয়তা দিচ্ছি না, আবার জামাতের সাথে হবে না এটা আমরা বলছি না। হ্যাঁ, তবে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে, আলোচনা রয়েছে, এটা তফসিলের পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তো সেই জায়গা থেকে এই ধরনের মন্তব্য করা বা এই ধরনের কথা যারা বলছেন তারা কেন বলছেন আই ডোন্ট নো। এটা আসলে তাদের উদ্দেশ্যে আমার বলা যে কাউকে কোনো একটি কথা বলতে গেলে আগে নিজের দিকে তাকাতে হবে, নিজের দিকে তাকিয়ে বলতে হবে। হ্যাঁ, আজকে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি নিয়ে অনেক উন্মাদনা ছিল, জনগণের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, জনগণের মধ্যে একটা আবেদন ছিল। এই আবেদন ডে বাই ডে কেন ভাটা পড়লো? আমাদের কারণে, অন্য দলের কারণে, বিএনপি জামাতের নো, তাদের কারণেই, তাদের অ্যাক্টিভিটির কারণেই তো আজকে ধরুন যে তাদের একটা ব্লান্ডার সিচুয়েশন সারা বাংলাদেশে তৈরি হয়েছে। এবং তারা যদি বলে বিএনপি জামাত বা গণ অধিকারের কারণে, এটা নো, বরঞ্চ আমাদের কারণে তারা আরও ভালো করতে পারতো, কিন্তু আমাদের বুদ্ধি পরামর্শ তারা নাই না নেওয়ার কারণে তারা অনেক সময় আমরা দেখলাম আকাশে ওড়ে, বাতাসে ওড়ে,
মানে উড়া বলতে আমি ওই যে আপনার সুপারম্যানের মতো উড়ানো ওই কথা বলছি না, মানে রাজনীতিতে যেটা উড়ানো, মানে পায়ের নিচে যে একটা মাটি বলে কিছু আছে এটাকে মনে না করা। এই যে এনসিপির নেতাদের কিছুদিন আগেই যে ধরনের উদ্ধতপূর্ণ আচরণ, বক্তব্য, এটা সেটা, মানে আমরা চিন্তার বাইরে। আবার দেখেন এই যে জাতীয় প্রতীক কি দলীয় প্রতীক নিয়ে তাদের একটা বক্তব্য, শাপলা ফুল না হলে নির্বাচন হতে দেব না, এরকম বক্তব্য দিচ্ছে তাদের নেতারা। আবার এখন বলছে শাপলা ছাড়া আমরা নির্বাচনে যাব না। সুর কিছুটা নরম, কিন্তু আমি যতটুকু তাদের ভিতরের খবর জানি শাপলা ফুল তারা পাবে না, নিশ্চিত থাকেন। কিন্তু পাবে না, শাপলা ফুল পাবে না। তবে এই শাপলা ফুলকে কেন্দ্র করে তারা রাজপথে দু একটা কর্মসূচি দিবে, আন্দোলন করবে। তারা তো বলেছে যে শাপলা ছাড়া নির্বাচন করবে না। তারা নির্বাচন না করলেও নির্বাচন যে হবে না এটা ভাববার কোনো কারণ নেই। তারা কিন্তু জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান যাতে না হয় যা যা করার তাই করছে। এবং তাদের কিছু মানে বুদ্ধিজীবী আছে যারা দেশে এবং দেশের বাইরে থাকে, সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় ধরনের যে বয়ান দেয়, তারা কিন্তু বলেছিল যে তোমরা এই জুলাই সনদের অনুষ্ঠানে যাবো না, তোমরা না গেলে অনুষ্ঠান হবে না নিশ্চিত। তাদের পরামর্শক্রমে এই এনসিপি জুলাই সনদ বয়কট করেছে। সেটি কারা পরামর্শ দিয়েছিল? বুদ্ধিজীবীরা তো কারা বুঝেনি, এনসিপির বুদ্ধিজীবী কারা? আমি একটু চিনতে চাই। অনেক বুদ্ধিজীবী আছে, আমি একটু জানতে দেখেন চাই। তারা তাদের বুদ্ধি অনুযায়ী এনসিপির কি বলে জুলাই জাতীয় সনদের অনুষ্ঠানে গেল না। তারা মনে করেছিল আমরা না গেলে অনুষ্ঠান করতে পারবো না সরকার। কাদের পরামর্শ আসলে মানুষ জানতে চায়। আমি আসবো, আগে শেষ করি এটা। তাদের পরামর্শে তারা গেল না, অনুষ্ঠান কিন্তু হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে দু একটি উপদেষ্টা, মানে তাদের যারা অ্যাডভাইজার এই সরকার রয়েছেন, তারা বলেছিলেন স্যার এরকম একটা অবস্থায় আসলে অনুষ্ঠানটা করা যাবে কিনা, নাকি এটা আমরা মানে পোস্টপোন করে পরবর্তীতে করবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস একবার স্পষ্ট করে নো, অনুষ্ঠান আজকেই হবে, অনর অবস্থান। তার এই অনর অবস্থানের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান কিন্তু হয়েছে। এনসিপি কিন্তু ওই জাতীয় দলিল, এই যে জাতীয় সিনারি, একটা ইমেজ, এই ইমেজ থেকে মাইনাস হয়ে গেছে। এখন কিন্তু ফাঁক ফোকর খুঁজছে এনসিপি, কিভাবে ওই সনদের ইতিহাসে আমাদের নামটা অন্তত যুক্ত থাকে, এরকম একটা ফাঁক ফোকর দিয়ে স্বাক্ষর করতে চাই। একবার অনেস্টলি তারা কিন্তু অলরেডি চেষ্টা করছে, সরকারকে নানাভাবে তাদের সাথে মিটিং করছে, কমিশনের সাথে মিটিং করছে, যে কোনো একটা ফায়দা ফকর বের করেন, কোনো একটা ফাঁক ফকর বের করেন, রাস্তা বের করেন, আমরা যাতে অন্তত স্বাক্ষরটা করতে পারি, যাতে আগামীতে ইতিহাসে আমাদের নামটা থাকে। তো এই যে দেখেন, তারা কিন্তু আসলে অলরেডি ওই ইতিহাস থেকে মাইনাস হয়ে গেছে তাদের কর্মকাণ্ডের কারণে। এটাকে আমরা তাদের বলেছিলাম তোমরা যাও না, তারা তাদের কারণে কেন গেছে, কেন যাই নাই, এটা তাদের সিদ্ধান্ত। আপনি বলছেন যে কারোর পরামর্শ জানি আমরা, তাদের বুদ্ধিজীবী তো অনেকেই আছে, অনেক বুদ্ধিজীবী তাদের দেশে দেশের বাইরে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, দেখবেন এগুলো তো আর বলা লাগে না, আছে না অনেকেই, পিনাকি ভট্টাচার্য আছে, আপনার এই যে ইলিয়াস হুসাইন, এরকম অনেক বুদ্ধিজীবী আছে তাদের। তারা কি এনসিপির কোর বুদ্ধিজীবী, ওরা গালমন্দ করে তো আমাদের সারা দিন, একটু ওরা গালমন্দ করে যাতে এনসিপি তাদের পেরিফেরির বাইরে না যায়। যখনই এনসিপি একটু ডানে বামে যাওয়ার চেষ্টা করে, তখন তার একটা গরম বক্তব্য ছেড়ে দেই তাদের বিরুদ্ধে, এই ঠিক থাকো, টাইট থাকো, একদম নড়াচড়া করবো। আমি আপনার কাছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারের বিষয়ে পরে আসবো। আমি যে মনিরা শারমিনের কাছে এই বিষয়ে আপনি আসলে কিছু বলতে চান কিনা? ফারুক হাসান যে কথাগুলো বলছিলেন, দেখেন রাজনৈতিকভাবে নিজেদের মুরব্বী ভাবাটা এটা একটা মানসিক সমস্যা। এটা এই এখনকার সময়ে অনেক রাজনৈতিক দলের মধ্যেই আসলে আমরা এই প্রবণতাটা দেখছি, যে রাজনৈতিকভাবে তারা নিজেদের মুরব্বী ভাবে এবং বাকি সবাইকে বাচ্চা কাচ্চা ভাবে এবং বাকি সবাইকে মোটামুটি কোনো গুরুত্ব দিতে চান না আসলে। কিন্তু রাজনীতিটা তো আসলে এরকম না। রাজনীতিটা হচ্ছে যে আপনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন, হ্যাঁ, ফাঁকা বুলি দিয়ে না। এখন দেখেন খুবই মজার ব্যাপার, সেটা হচ্ছে যে এনসিপি নাকি জুলাই সনদে স্বাক্ষর করবার মানে এখন চান্স খুঁজছে। এই কথাটিও মানে খুব গুরুত্বপূর্ণভাবে সালাউদ্দিন ভাইয়ের সাথে মিলে গেল ফারুক হাসানের কথাটি। কেন মানে হয়তো মিলে তো যেতেই পারে, এটা আপনি বলছিলেন যে একটি দলের সঙ্গে মিলে যায়, ওনাদের কথা কোইন্সিডেন্টলি বারবার মিলে যায় কেন যেন। তো এই বিষয়টিতে দেখেন, বরং আমি বলতে চাই সেটা হচ্ছে যে অনেক রাজনৈতিক দল এই স্বাক্ষর অনুষ্ঠানে গিয়ে স্বাক্ষর করার পরে এখন তার অনুশোচনায় ভুগছে যে আইনিভাবে যদি এটি বাস্তবায়ন না হয় বা এই বাস্তবায়ন প্রক্রিয়াতে কোনো যদি অসুবিধা হয়, তারা এই যে স্বাক্ষরটি কিভাবে আসলে তুলে ফেলবেন, কিভাবে মুছে ফেলবেন, এই দিকে তারা যাচ্ছে। তারা আসলে রাবার দিয়ে মুছবেন নাকি অন্য কিছু দিয়ে মোছার চেষ্টা করবেন, এই মনোবেদনায় তারা ভুগছে। সুতরাং এটিও তো আমরা দেখছি। এবং আমি একটি কথা বলতে চাই সুস্পষ্টভাবে, সেটি হচ্ছে যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অন্তত 3 দিন আগে এনসিপি তার নিজ কার্যালয়ে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে তারা পরিষ্কার করেছে এবং তারা 3টি দাবি জানিয়েছে যে কেন আসলে এনসিপি এই স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে যেতে চান না। কারণ আমাদের 3টি অবস্থান ছিল, সেটি হচ্ছে যে এই জুলাই সনদের যে টেক্সটটি,
এই টেক্সটটি না দেখে দেখেন এই বিষয়ে ঐক্যমত জুলাই সনদ হতে হবে, এটির জন্য যদি স্বাক্ষর হয় তাহলে এই বিষয়ে তো ঐকমত্য আমরা 30টির বেশি যে রাজনৈতিক দল আমরা ঐকমত্য কমিশনে গেছি, আমরা সবাই এটার সাথে একমত যে একটি সনদ হতে হবে। সুতরাং এটি আমাদের কাছে একেবারে আনুষ্ঠানিকতা মনে হয়েছে। আমাদের যেটি বিষয় ছিল আলোচনা সেটি হচ্ছে যে এই সনদের যে টেক্সটটি সেটি সকল রাজনৈতিক দল তো অবশ্যই, এবং এটি জনগণের সামনে এটা সম্মুখে প্রকাশ করতে হবে, এবং এই টেক্সটটি অবশ্যই এই গণ অভ্যুত্থানের যে সার্বভৌম ম্যান্ডেট যারা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার পক্ষ থেকে এই আদেশটি জারি করতে হবে, এবং এই আদেশটির পরে আসলে পরবর্তী সংসদকে একটি পাওয়ার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এবং এই পাওয়ারের বলে সংবিধান সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো তারা সংস্কার করবেন এবং বাংলাদেশ সংবিধান 2026 সেটির নাম হবে। সুতরাং এই সুস্পষ্ট 3টি দাবির ভিত্তিতে কিন্তু ঐকমত্য কমিশনের সাথে কথাবার্তা বলার পরে তারা বলেছে যে সনদ অনুষ্ঠানে শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য আমরা যাব না, এবং এই সনদে স্বাক্ষর করা মানে এই মহাসমারোহে আমরা আছে না যে বিভিন্ন জায়গায় ফিতা কাটার অনুষ্ঠান, আমাদের কাছে ফিতা কাটার অনুষ্ঠানের মতোই লেগেছে, এবং এই স্বাক্ষরটি ব্যাপারটি এমন আমার কাছে সেটা হচ্ছে যে ছেলে না দেখে আমি কাবিন নামায় আমার স্বাক্ষর করতে হচ্ছে, আমার তো আগে দেখতে হবে ভাই আমি বিয়ে করব বা এগ্রিমেন্টে যাব, তো আমার ছেলে না দেখেই যদি আমি কাবিন নামায় স্বাক্ষর করতে বলেন তাহলে তো আসলে অসুবিধা। তো এই জায়গা থেকে আবার এনসিপির এক ধরনের দৃঢ় স্পষ্ট অবস্থান ছিল যে এনসিপি স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না, এবং এখনও এনসিপি উই আর ওপেন টু সাইন যখন আমরা আসলে যেই 3টি বিষয় নিয়ে আমাদের কনফিউশন, যেই বিষয় নিয়ে আমরা দাবি করেছি সেই বিষয়গুলো নিয়ে যখন আসলে আমরা স্পষ্ট হব আমরা তখনই স্বাক্ষর করবে। মনিরা শারমিনের বক্তব্য আমরা শুনলাম। আমি ফারুক হাসানের কাছে আসতে চাই আবারও। আমি যদি আপনার কাছে প্রশ্ন ছিল আসলে যে নির্বাচনের সময় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা থাকার কথা বলা হচ্ছে, সেই দাবিটা আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কতটুকু যুক্তিযুক্ত মনে হয়? যে আসলে অতীতে আমরা কখনো দেখিনি যে সেনাবাহিনীকে নির্বাচনের সময় অন্ততপক্ষে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, এবার কেন তারা সেই দাবি চাই? জি ধন্যবাদ আপনাকে। দেখুন তার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। এই যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরে অনেক রাজনৈতিক দল মানে অনুশোচনা করছেন যে কেন করলাম, মুছে ফেলার চেষ্টা, এই ধরনের আজ পর্যন্ত আমি কোনো দলের বক্তব্য দেখিনি। শুধু জামাতের সেক্রেটারি জেনারেল একবার বলেছেন যে এটার যদি আইনি ভিত্তি বা লিগাল ফ্রেমওয়ার্ক আমরা না দেখি তাহলে আমরা কিন্তু এখান থেকে স্বাক্ষর প্রত্যাহারের একটা ঘোষণা তিনি দিয়েছিলেন। তবে আজকে তাদের আইনজীবী যিনি জুলাই জাতীয় সনদে আপনার ওই জাতীয় ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব করেছেন অ্যাডভোকেট শিশির মুনির, তিনি আজকে স্পষ্ট করেছেন যে এই জুলাই জাতীয় সনদ যদি বাস্তবায়ন হয় তারপরেও এর আঙ্গিকে আগামী নির্বাচন হবে না। তার বেশ কয়েকটা লিগাল পয়েন্ট তিনি তুলে ধরেছেন মিডিয়ার সামনে, যেমন ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট তো এই জুলাই সনদের একটা অন্যতম প্রস্তাবনা। এখন আপনি যদি এই জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন কন্ডাক্ট করতে চান তাহলে আগামী নির্বাচনটা কেয়ারটেকার অনুযায়ী হতে হবে, আর এই কেয়ারটেকার অনুযায়ী যখনই করতে যাবেন তখনই তো আরও জটিলতা তৈরি হবে। তো এরকম নানাবিধ বিষয় আছে, তিনি সবগুলো তুলে ধরেছেন আজকে মিডিয়ার সামনে। তো এই জন্য আমি বলছি যে এই যে ওখান থেকে ফিরে আসা বা তারা আসলে এখন অনুশোচনা করছেন, হাই করছেন কেন স্বাক্ষর করলাম, এগুলো একবারে অবান্তর, এরকম কেউই করছে না। বরং প্রত্যেকটি রাজনৈতিক দল জেনে বুঝে সুচিন্তিতভাবে ওই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন। বরঞ্চ এখানে এনসিপি জামাত ইসলামকে নিয়ে একটা বড় ধরনের গেম খেলার চেষ্টা করেছিলেন, যে গেমের ভিতরের ষড়যন্ত্র জামাত ইসলাম বুঝতে পেরে বরং এনসিপিকে কট খাইয়ে দিয়েছেন। মানে এটা আমি আসলে নেতিবাচক অর্থেই বললাম, মানে এনসিপি চেয়েছিল জামাতও এই অনুষ্ঠানে যাবে না, আর জামাত যদি না যায় এনসিপিও না যায় তাহলে অনুষ্ঠান হবে না, আর এটার কোনো আসলে ওই রকম প্রাসঙ্গিকতা থাকবে না। তো এনসিপি ওই জামাত ইসলাম যখন বুঝতে পেরেছে আর এরা তো আমাদেরকে নিয়ে আরেক খেলা শুরু করেছে, আরেক গেম শুরু করেছে, তারা কিন্তু তাদের পাতানো ফাঁদে পা দেয় নাই। জামাত ইসলাম মানে গিয়েছে, হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেছেন, স্বাক্ষরও করেছেন, প্রত্যেকটা দল, আমরাও করেছি। তো সুতরাং এই জুলাই জাতীয় সনদের ইমপ্লিমেন্টেশন নিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে আমাদের জায়গা থেকেও। আমরা বেশ কিছু ধরেন যে আমরা এই সরকারকে বলেছি, কমিশনকেও বলেছি যে আমাদের জায়গা থেকে কি কি আসলে অভিযোগ এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে। তো সুতরাং তারপরেও দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আমরা মনে করি এটা স্বাক্ষর করতে হবে এবং এটাকে আসলে একটা ধরেন যে রূপরেখার মধ্যে নিয়ে আসতে হবে, নাহলে আগামীতে জনগণের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো না। এই জন্য কিন্তু করা। এবার আসেন এই যে আগামী জাতীয় নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী চেয়েছেন, এটা কেন চাইলেন? এটা চাওয়ার পেছনে কারণটা কি? চাওয়ার পেছনে কারণ তো এই সরকার। এই যে দেখেন এই 1.5 বছরের সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলার কত % আসলে উন্নতি করতে পেরেছেন? একবারই না। বরঞ্চ আমরা দেখি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আসলে ওই যে খাতনাবাড়ি অনুষ্ঠান, ওই যে বিয়েবাড়ি অনুষ্ঠানে যেভাবে মানে হাস্যোজ্জ্বল করে মজা মাস্তি করে আর কি, ঠিক এভাবেই
বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের জিজ্ঞেস করে, পুলিশের ওই যে অফিসারদের জিজ্ঞেস করে খেয়েছেন কিনা, নাস্তা করেছেন কিনা, কী খেয়েছেন ইত্যাদি। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব ছিল, তার একটা হুঙ্কারে টেকনাফ থেকে তেঁতুলিয়া কেঁপে উঠবে, অপরাধী সন্ত্রাসী এরা, তার একটা বক্তব্যে একটা কথাই ভয়ে তটস্থ থাকবে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে একটা কিছু আছে, এটাকে মনেই করে না। তো এই 1-1.5 বছরে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি নাই, তা আগামী জাতীয় নির্বাচনে এই পুলিশকে আপনি ডিপ্লয়েড করবেন, এই প্রশাসনকে করবেন, এদের মাধ্যমে কিসের আপনি ওই অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন? সেই জায়গা থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছে, এবং আমি তো এখানেও আসলে আশঙ্কিত যে আসলে সেনাবাহিনীকে আপনি সেই পাওয়ার দেওয়ার পরেও একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আসলে আগামীতে জনগণকে উপহার দিতে পারবে কিনা সরকার, আমরা যথেষ্ট সন্দিহান। কেন? কারণটা দেখেন, 2007 সালে 111 সরকার আসার পরে তখনও কিন্তু সেনাবাহিনী মাঠে ছিল এবং আইন শৃঙ্খলার মূল দায়িত্বে তারাই ছিল। তখন আমরা দেখেছি, তখন আমরা অনেকটাই, তখন সম্ভবত আমরা হাই স্কুলের একবারে ক্লাস 9-10-এ পড়ি। ওই টাইমে সেনাবাহিনীর মানে গাড়ির খালি হুইসেলটা শুনলে মানুষের মনে করেন যে অবস্থা একবার নাস্তানাবুদ হয়ে যেত। তার মানে গণ অধিকার পরিষদ চাইছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না দিলে তো উপায় নাই, না দিলে উপায় নেই তো। জি, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন উপহার তারা দিতে পারবে না, সুতরাং এটা লাগবেই। জি, নানান কারণে। তবে এখানে এটাও এই জন্য বললাম যে সেনাবাহিনীকে শুধু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেই হবে না, সেনাবাহিনীকে সত্যিকার অর্থে ফাংশনাল বাহিনী হিসাবে যাতে তারা মাঠে থাকে এবং কাজ করে, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখনও তো সেনাবাহিনীর হাতে পাওয়ার আছে, পাওয়ার থাকা সত্ত্বেও আজকে তাদের দেখলে মানুষ ভয় পায় না। কেন ভয় পায় না? অপরাধীরা বহাল তবে তো ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা। এই জন্য আমি বলছি যে পাওয়ার শুধু দিলেই হবে না, উইথ পাওয়ার এবং তাদের ফাংশনালভাবে মাঠে রাখতে হবে, যাতে করে আমরা একটা অবাধ, ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জনগণকে উপহার দিতে পারি। নাহলে কিন্তু আসলে আপনার কাছে আমি আবার আসবো পরে, আমি এবার মনিরা শারমিনের কাছে আসতে চাই। একই প্রশ্ন যে আসলে এনসিপি কি সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাচ্ছে সেটির পক্ষে কিনা, বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা উচিত কিনা নির্বাচনের সময়, এটি এনসিপির অবস্থান কি, বা আপনার ব্যক্তিগত মতামত আপনি দিতে পারেন? এনসিপির অবস্থান তো আসলে আমাদের দলীয় পরিষদে আলোচনা সাপেক্ষে সেটা জানতে পারবো। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে দেখেন, এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, আমরা আসলে যখন বলছি যে সামনে একটি নির্বাচন এবং একটি সুন্দর নির্বাচন এবং ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উনি বারবার করে বলছেন, সেক্ষেত্রে যদি এমন হয় যে মানে সেনাবাহিনীকে ডিপ্লয় করেই আসলে নির্বাচনটা তারা মনে করেন যে সুষ্ঠু হবে, সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো অলরেডি ছিল গত, মানে আমি যদি বলি যে প্রশ্নই আসতে যাচ্ছিলাম একদমই, যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে পুলিশের এখনো আছে। সুতরাং এই জায়গা থেকে কারণ হিসেবে বলা হচ্ছিল যে পুলিশের যেহেতু এক ধরনের নৈতিকভাবে তারা দুর্বল হয়ে গেছে, তাদের মনোবল ভেঙে গেছে, সুতরাং সেই জায়গা থেকে সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে, সেই জায়গা থেকে সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু আসলে আমরা বাস্তবিক অর্থে যেটা দেখেছি যে সেনাবাহিনীকে আমরা আসলে সেই অর্থে কি মাঠে দেখেছি, বা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের কতটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা আমরা দেখেছি। সুতরাং এই জায়গাটি এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে আসলে আমি ব্যক্তিগতভাবে দেখি না। আমি এটি অবতারণা করতে আরও একটু সময় লাগবে, আরেকটু অবজারভেশনের প্রয়োজন আছে, এবং সেই জায়গা থেকে সেনাবাহিনীর হাতে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন আমরা দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর, এবং আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের এই গত 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখেছি, আমি যদি বলি যে রাজনৈতিক কোন্দল বলেন এবং আমি যদি বলি একেবারে সাধারণ মানুষের নিরাপত্তা বলেন, সব জায়গাতেই আমরা সেই রকম কোনো আসলে পজিটিভ বিষয় আমরা বলতে পারছি না। সেই জায়গা থেকে যেই সর্বশ্রেষ্ঠ, ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচনে সেনাবাহিনী আসলে এখানে কি ভূমিকা নেবে, এটিও একটা বড় প্রশ্ন। এবং দেখেন, সামনে নির্বাচনের কথা সব রাজনৈতিক দল বলছে, কিন্তু কেমন নির্বাচন, এই কথাটি কেমন নির্বাচন হবে, নির্বাচনটি হবে ঠিক আছে, কিন্তু আগে হবে না পরে হবে, কোন মাসে হবে, এই নিয়ে বহু তর্ক বিতর্ক আমরা দেখেছি, কিন্তু কেমন হবে সেটি নিয়ে কোনো আলোচনা নাই। দেখেন, আমি যদি এই সেনাবাহিনীর কথা বলি, সেনাবাহিনীর আসলে খুব বেশি সংস্কার কিন্তু আমরা দেখি নাই। আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর আসলে যে বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করা প্রয়োজন ছিল তারা কিন্তু ঐক্যমত হয়নি। এই ক্ষেত্রে দেখা গেছে যে এনসিপির পক্ষ থেকে আমরা বারবার করে বলবার চেষ্টা করেছি যে সেনাবাহিনীকে আসলে কলঙ্ক মুক্ত করতে হবে। তাদের যেই দেখেন ইন্টেলিজেন্স নিয়ে তো আমাদের বহু অভিযোগ, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম যে এই সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে 25 জন ডিজিএফআই এর কর্মকর্তা, তাদের কিন্তু তারা হচ্ছে তাদের
তাদের ব্যাপারে একটা বড় ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। সেই জায়গা থেকে ডিজিএফআই সংস্কার এবং সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার কথা বলা, এই জায়গা থেকে কিন্তু সকল রাজনৈতিক দলও কিন্তু সেভাবে মুখ খোলেনি। তারা কিন্তু নিজেদের একটু বাঁচিয়ে একটু কথা কম বলে যতটাভাবে পার পাওয়া যায় সেই চেষ্টা করেছে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে নির্বাচন যখন সামনে, তখন কোনো কিছুই আসলে আপ টু একেবারে কোনো ডিবেট ছাড়া বা একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব যে আমরা গতকাল দেখেছি যে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একটি বক্তব্য দিয়েছেন যে জামায়াত ক্ষমতায় আসলে তারা নারীদের জন্য কর্মঘণ্টা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা করবে। এইটা আসলে কিভাবে সম্ভব বা এটার যৌক্তিকতা কতটুকু? দেখেন খুব সংক্ষেপে। জি যেই ঘোষণাটির কথা বললেন যে জামায়াতের আমির যিনি বলেছেন, উনি বলেছেন যে মায়েদের কথা, মায়েদের কর্মঘণ্টা কমিয়ে এনে 5 ঘন্টা করা। এটা কি আসলে মায়েরা বা মেয়েরা কি মানে প্রসূতি গর্ভবতী মা নাকি আসলে যাদের বাচ্চা আছে তাদের সেই মায়েদের কথা বলছেন? এটাই মানে এটা এখানে অনেকগুলো প্রশ্নের উদ্রেক করেছেন। এবং এই বিষয়গুলো কি মায়েরা চেয়েছে নাকি মেয়েরা বা মায়েদের কাছ থেকে কি এসছে? আমি আসলে এই জিনিসগুলো আসলে একটু কনফিউজ। সেটা হচ্ছে যে এই 5 কর্মঘণ্টা যে করছেন সেটা শুধুমাত্র নারীদের জন্য, তাহলে আসলে মানে কেমন করে হবে যে নারীরা কি সেই জায়গাতে একটু দুর্বল হয়ে যাবে? মানে তার কাউন্টার পার্ট যে পুরুষ সহকর্মী, তারা কি 8 ঘন্টা কাজ করে যেই টাকা পাবেন এবং সেই নারী কি 5 ঘন্টা কাজ করে সেই টাকা পাবেন? আবার এখানে কিন্তু দেখেন এটা যে ইভ্যালুয়েশন আছে এক ধরনের, সেই ইভ্যালুয়েশনের মাধ্যমে সেটি আসলে কিভাবে হবে যে প্রমোশনের ক্ষেত্রে নারীরা কি তাহলে পিছিয়ে পড়বেন? তো এই ধরনের নানান ধরনের প্রশ্ন আসলে উদ্রেক করছে। আমার মনে হয় যে এই জায়গাটি আসলে বাস্তবিক না, এক ধরনের চটকদার নির্বাচনী ম্যানিফেস্টো টাইপের কথাবার্তা এটা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে এই ক্ষেত্রে আসলে আমাদের ভাবা উচিত এভাবে যে কিভাবে নারীদের কর্মক্ষেত্রে তাদের আসলে কম্পেনসেট করে তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে তাদের আসলে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা আমাদের করা উচিত। আসলে শেষ করতে হবে, আমাকে বারবার বলছে যে শেষ করতে হবে, সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।